আপনারা দেখছেন স্টার প্রোডাকশন, আপনাদের ঘরের চ্যানেল, পছন্দের চ্যানেল। আর এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি নিউ মা লক্ষ্মী যাত্রা সংস্থার সাজঘরে। আমার সাথে এই মুহূর্তে পাশে আছেন আমাদের এই জেলার অন্যতম নাট্য ব্যক্তিত্ব তথা আমাদের এই জেলাতে যাত্রার প্রচারে এবং প্রসারে যে মানুষটির অবদান এক কথায় স্বর্ণাক্ষরে উজ্জ্বল হয়ে থাকবে, সেই মানুষটি হলেন বিদেশবাবু। বিদেশবাবু, আপনাকে স্বাগত স্টার প্রোডাকশনের পর্দাতে। স্টার প্রোডাকশনকেও আমাদের নিউ মা লক্ষ্মী যাত্রা সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ, যারা কিনা আমাদের এই প্রথমবার আমাদের কেউ একজন ইন্টারভিউ নিচ্ছে। আমরা তো বহুদিন যাত্রা করে যাচ্ছি, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের আজকের পরিবেশনা সম্পর্কে একটু যদি বলেন। পরিবেশনায় বলতে দেখুন, আমরা যারা আমাদের যে শিল্পীগুলো রয়েছে এরা বলতে গেলে সবাই যাত্রা পাগল। আমাদের এটাকে বেসিক্যালি কী বলবো, এটা ব্যবসায়িক দল হিসাবে আমরা চলি না। আমরা যাত্রাকে ভালোবাসি, যাত্রা শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য এটা হচ্ছে আমাদের উদ্যোগ। এবং সেই জন্য আমাদের যত শিল্পী আছে মোরাললেস সবাই নতুন শিল্পী। এরা কোনো বাইরে করে না, যাত্রা করে না। এরা আমাদের এই সারা বছর এগিয়ে আমাদের দলেই করে। মোটামুটি বছরে আমরা 40-50 খানা যাত্রা করি, খুব বেশি হয়তো করি না, কিন্তু যারা করে 50-50টা শো করি আমরা। তো সেই জায়গাটা থেকে আমরা যে যারা কাজের মানুষ, সেই কাজের ফাঁকে আমরা এইভাবে যাত্রাটা করে বেড়াচ্ছি, যাত্রা শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য। এবং অবশ্যই আমাদের যে একটা শখ থাকে, তো সেই শখটাকে মেটাবার জন্য। বিদেশবাবুর কথার সূত্র ধরেই বলা যেতে পারে, ওনারা নাম্বার অফ শোজের যে কথাটা বললেন, সেক্ষেত্রে 50টা শোর কথা বললেন, মানে প্রত্যেক সপ্তাহে ওনারা কোনো না কোনো শো নামাচ্ছেন আর কি। এবং সে অ্যামেচার যাত্রা হিসেবে কিন্তু এই সংখ্যাটা যথেষ্ট উল্লেখযোগ্য বলা যেতে পারে। এবং সেই সাথে আরেকটা বিষয় উনি ছুঁয়ে গেলেন, যে জায়গাটা কিন্তু আমাদেরকে অন্যতম আকর্ষণীয় দিক বলে মনে হলো, সেটা হচ্ছে যে এখানকার ওনারা নিজেরা একটা নিজস্ব টিম বিল্ড আপ করেছেন, যেখানে অধিকাংশ টিমে যেটা দেখা যাচ্ছে আমাদের জেলাতে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ফ্লাইং কাজ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা কিন্তু একেবারেই থিয়েটারের মতো করে ফর্ম করেছেন এই গ্রুপটাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কতজন কুশীলব আছেন? আমাদের এখানে টোটাল 12 জন আছে, 8 জন মেল ক্যারেক্টার আর 4 জন ফিমেল ক্যারেক্টার। এছাড়াও আমাদের ইলেকট্রিশিয়ান আছে, মাইক আছে। এই করে আমরা টোটাল 30-35 জন রয়েছি। আপনি একটা কথা বলছিলেন যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার কথা। হ্যাঁ, তো এই যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখতে গেলে কি কি চ্যালেঞ্জের মুখে আপনাদের পড়তে হচ্ছে? চ্যালেঞ্জের মুখে বলতে গেলে দেখুন, বর্তমান যুগে যাত্রারা অ্যামেচার যাত্রাতে অনেক খরচা। সেই খরচাটা আমরা বহু কষ্টে, আমরা তো ধরুন যখন একটা দল নিয়ে যাচ্ছি কোথাও, সেখানে গিয়ে আমরা যে আমাদের সাফিসিয়েন্ট টাকা পাচ্ছি তা নয়, কিন্তু আমাদের শখ মেটাবার জন্য বলতে পারেন, বা আমাদের শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য তবুও আমরা নিজেদের খরচা করে আমরা সেখানে শো করতে যাচ্ছি। এইভাবে আমরা মানে আমাদের যারা মেল ক্যারেক্টার আছে কেউ একটা পয়সা নেয় না, ফিমেল ক্যারেক্টার যারা আছে তারাও খুব একটা পয়সা নেয় তা নয়, কিন্তু আমরা শুধু শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই উদ্যোগ আর আমাদের এই স্যাক্রিফাইসটা, এইভাবে আমাদের চলছে। যাত্রা শিল্পের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যদিও এটা বলা যেতে পারে একেবারে পশ্চিমবঙ্গের এবং বাঙালির অন্যতম সাংস্কৃতিক মাধ্যম, কিন্তু তবু বলতে গেলে কিন্তু আমাদের এই যাত্রা শিল্প যে চর্চা, সেই জায়গাটা কিন্তু মূলত হাওড়া জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং 2 মেদিনীপুর জেলা, এর মধ্যেই মোটামুটিভাবে একটা সীমাবদ্ধ বলা যেতে পারে। তো দক্ষিণ 24 পরগনাতে কেন এই মানে কি বল মানুষের মধ্যে যাত্রা সম্পর্কে আগ্রহ বলে আপনার ধারণা? দেখুন, যাত্রা শিল্পটা হচ্ছে প্রাচীনতম শিল্প, এটা লোকশিল্পটা একটা ধারক বাহক। তা সেই জায়গা থেকে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যাত্রাটাকে। আমরা যে সিনেমাটা দেখি, পর্দায় যেটা দেখি আমাদের ভালো লাগে, ঠিক কথা, কিন্তু যাত্রাটাকেও কিন্তু মানুষ ফেলে দিতে পারে না। যাত্রাটা আমরা যেখানে করতে যাই সেখানে মানুষের আমরা ভালোবাসা পেয়েছি। এখনও পর্যন্ত সেই যাত্রাটা মানুষের চাই, যাত্রাটা হোক, কিন্তু কিছু কিছু জায়গায় যেখানে হয়তো পয়সার অভাবে করতে পারে না, সেরকম জায়গাও আমরা চলে যাই, যাতে করে যাত্রাটাকে বাঁচিয়ে রাখা যায়। যাত্রাটা তাদের মধ্যে ঢোকাতে হবে, এবং যখনই যাচ্ছি তারা বুঝছে না যাত্রাটা দেখার মতো জিনিস। যাত্রাটা আমাদের লোকশিল্পীটাকে বাঁচিয়ে রাখার জন্য আসছি, লোকশিল্পীটাকে বাঁচিয়ে রাখা যাবে, এইভাবে আমরা চলছি। এটাকে আপনাদের আমি আলাপ করাবো, আমার হাতে বলবো, বলাটা হয়তো ঠিক হবে না, আমি তৈরি করেছি, মানে আমার দলে বলছি না, সবাই মোটামুটি নতুন শিল্পী যাদেরকে আমি তৈরি করেছি। আপনারা হয়তো নিশ্চয়ই আমাদের শোটা দেখবেন, আপনারা শোটা কভারেজ করবেন। সেই শোতে আমাদের একজন নতুন হিরোকে একটু আলাপ করিয়ে দেবো। একদম যে কিনা আমাদের কুমার দেব,
বলতে গেলে আমার হাতেই তৈরি, মানে একে হিরো হিসাবে তৈরি করেছি আমি, যে কিনা একটা সময় মানে যাকে বলেছিলাম যে গানটা তুমি করতে হবে, একটা হিরো, বর্তমানে একটা হিরোর একটা গান করা খুব দরকার। তো বলেছিলাম না দাদা আমি গানটা করতে পারি না, হ্যাঁ তুমি পারবে। তা আমি ওকে জোর করে, মানে একটা খুব বাজে কথা বলি, হয়তো একটু প্রেসার দিয়ে, একটু গালাগাল টালাগাল দিয়ে হয়তো একে আমি করেছি। সেই জায়গাটাতে ওর সাথে একটু কথা বলুন, দেখা যাক, আপনারা শুধু দেখবেন। অবশ্যই। আপনাকে স্বাগত স্টার প্রোডাকশনে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও। সেই সাথে আপনাকে আরেকটা বিষয়ে উল্লেখ না করে পাচ্ছি না যে একেবারে একজন নতুন শিল্পী হিসেবে এই যে যাত্রা মাধ্যমটা, তার যে সাংস্কৃতিক যে প্রচার ব্যাপ্তি, হ্যাঁ, সেই জায়গাটা কেমন লাগছে, সেই প্রসারতা ব্যাপ্তি? বিষয়টা হচ্ছে এটা আমাদের ভালো লাগে, আমরা ভালো লাগে বলেই, মজা পাই বলে এটা আমরা মজার ছলেই এটা করতে চেয়েছিলাম। তো মূলত আমরা প্রত্যেকে আমাদের পাড়ায় একটা দুটো করে করতাম শখ মেটানোর জন্য। তারপরে যেটা দাদা বললেন, উনি বললেন তোরা যখন শখ মেটাচ্ছ, তো ওনারও খুব শখ যে একদম নতুন ওই সুপারস্টারদের নিয়ে নয়, নতুনদের নিয়ে চলুন আমরা দল তৈরি করি। সেভাবে আমরা একসঙ্গে পথ চলা শুরু করেছিলাম। তো আমরা মূলত শুধু টুকটাক অভিনয় করার চেষ্টা করতাম। তো আজকের দিনে দাঁড়িয়ে যে যাত্রা করছি, প্রায় 40 নাইট 50 নাইট যাত্রা করছি, বহু যাত্রা কম্পিটিশনে যাচ্ছি, আমরা দলও পুরস্কার পাচ্ছি বা আমি ব্যক্তিগত আমরা পুরস্কার পাচ্ছি, তার পুরো ক্রেডিটটাই বিদেশ দা। কারণ উনি আমাদের জোর করে মনে সাহসটা দিয়েছিল যে আমরাও পারি, আমরাও পারবো, যে তুমি যখন খেলতে নামবে সামনে কে আছে দেখতে হবে না, তুমিই প্লেয়ার। তার জন্য বিদেশ দাকে ধন্যবাদ এবং আপনাদেরকে ধন্যবাদ, এই সমস্ত অখ্যাত দলগুলোকে আপনাদের মাধ্যমে যতটা দূর সম্ভব তুলে নেওয়ার চেষ্টা করছেন, এর জন্য আপনাদেরকেও কৃতজ্ঞতা। আপনার যে টিম, সেই টিমের ফিউচার কতটা আপনি আশা করছেন, এবং এই যে প্রোডাকশনে কাজ করছেন সেই প্রোডাকশনের ব্যাপারে আপনার যদি দু চার কথা শুনতে পারি? প্রথম কথা, আমরা কাজ করছি না, আমরা এখানে একটা মজা করার চেষ্টা করছি, এটাই করছি। আর যদি ফিউচার বলেন, যখন আমরা শুরু করেছিলাম বছর 3-4 আগে, তখন 4টে 5টা 6টা করে শো ছিলাম। মাঝখানে লকডাউনে একটা পিরিয়ড চলে গেছে, ঠিক আছে বাদ দিলাম। তারপরে 2022 সালে আমরা প্রায় 30 নাইট শো করেছি আগের বছরই, এবং এবছর এখনও পর্যন্ত আমরা প্রায় 55 নাইট বুক হয়ে গেছে করবো বলে। তো আমরা তো বুঝতে পারছি এটা ফিউচার যথেষ্ট ভালো, যদি আমরা এইভাবে ভালোবেসে করতে পারি, যদি আমাদের কারোর মধ্যে অহংকার না ঢোকে, বা আমরা বড় শিল্পী অহংকার না ঢোকে, যদি শখ মেটানোর জন্য ভালোবাসতে পারি, তাহলে ফিউচারটা অনেক ভালো। এবং আমরা চাইছি গ্রাম বাংলার আরও সমস্ত শিল্পীরা তারাও তাদের মতো করে যাত্রাটা করুক, শিল্পটা বেঁচে থাক, এটা অনুরোধ আমাদের। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আগামী দিনে আপনার যে যাত্রা জীবন, যেটা যাত্রা নিয়ে যে যাত্রাপথ আপনার, সেটা ভালো কাটুক এই প্রার্থনা করি। অবশ্যই আমাদের বিদেশদাও চেষ্টা করছেন এই যাত্রা শিল্পর নেপথ্যে যে কষ্ট, সেইটাকে নিয়ে একটা গল্প লেখা অলরেডি চলছে। আমরা আশা করছি সামনের বছর এইরকম একটা যাত্রা নামাতে পারবো, যেখানে যাত্রার দিন তো আমরা যাত্রা দেখছি, অনেক কিছু ভালো লাগছে, কিন্তু যাত্রা শুরুর আগে যে ঝঞ্ঝা, সেটা কীভাবে হয় এটা তোলার একটা চেষ্টার জন্য একটা বই উনি লিখছেন। দেখা যাক কতটা আমরা সাকসেস হতে পারি। থ্যাংক ইউ। একেবারে বলা যেতে পারে উলট পুরাণের গল্প। একজন সাংবাদিককে ইন্টারভিউ করাটা রীতিমতো একটা কঠিন ব্যাপার, এবং আমাদের এই জেলার অত্যন্ত অন্যতম বিশিষ্ট সাংবাদিক নকিবউদ্দিন গাজী, তাকে স্বাগত জানাই স্টার প্রোডাকশনের পর্দাতে। নকিবাবু, আপনাকে স্বাগত। ধন্যবাদ স্টার প্রোডাকশনের সমস্ত দর্শককে, স্টার প্রোডাকশনে যারা আছে সবাইকে ধন্যবাদ জানাই। নতুন একটা রিফরমেশন দেখতে পাচ্ছি। প্রথমে তো বলা যেতে পারে যে সাংবাদিক থেকে নাট্য ব্যক্তিত্ব, সেখান থেকে যাত্রায় কাজ করা, কেমন অনুভূতি? যাত্রা নিয়ে যাত্রাপত্র কেমন? না, যাত্রা নিয়ে যাত্রাপত্র দীর্ঘদিনের। তো যাত্রা হচ্ছে একটা লোকশিল্পী, এই লোকশিল্পী বাঁচানো যেমন দায়িত্ব, মানে যাত্রাটা যেমন আমার কাছে গুরুত্ব, সাংবাদিকতা করতে গিয়ে এই যাত্রা শিল্পী বা যাত্রা যে আগেকার, এটা হচ্ছে যাত্রা হচ্ছে মানুষের কাছে গ্রহণযোগ্য জিনিস। এবার এর ফলে কিন্তু সরাসরি মানুষের কাছে যাওয়ার জন্য কিন্তু এই যাত্রাটা, এবং মানুষের বিনোদন তখন ছিল যাত্রা। এখন তো অনেক টেলিভিশন অনেক কিছু হয়ে গেছে, ফলে কিন্তু সেই টেলিভিশনের জায়গা মানুষ বন্দি হয়ে গেছে। ফলে এই যে লোকশিল্পী কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। যাত্রা, নাটক, এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। তো এটার মধ্যেই একটা আনন্দ খুঁজে পাওয়া যায়, তৃপ্তি খুঁজে পাওয়া যায়। সাংবাদিকতার পাশাপাশি এটা করা মানে জরুরি মনে করি। এবং আমার তো অন্য কিছু নেশা নেই। এই আমাদের নিউ মা লক্ষ্মী যাত্রা সংস্থা, এটা আমরা কিন্তু খুব ভালোবেসে মানে আমরা এটা করেছি, এবং সবাই কিন্তু আনকরা সব ছেলেমেয়েরা যারা এইগুলোতে খুব ভালোবাসে, যতটা অভিনয় করতে পারে আমাদের মধ্যে, দীর্ঘদিন ধরে আমরা এটা করে আসছি। নাটকও করি,
হ্যাঁ, তো যাত্রা মানুষের কাছে পৌঁছানোর জন্য, যাত্রা শিল্পীকে বাঁচিয়ে রাখার জন্য, যাত্রা এই যে লোকশিল্পীকে বাঁচিয়ে রাখার জন্য সব মানুষকে এগিয়ে আসতে হবে, যাত্রা দেখতে হবে, নাটক দেখতে হবে, নাহলে আস্তে আস্তে এই শিল্পী আগামী দিনের মানুষের যে প্রজন্ম আসছে সেই প্রজন্মের কাছে হারিয়ে যাবে। কারণ টিভি বাক্স যেটা হচ্ছে বোকা বাক্স বলা হয়, বোকা বাক্সের কাছে হারিয়ে যাবে। কারণ এই বোকা বাক্সের মধ্যে কিছু নেই, শুধু দেখো একটা সিরিয়াল দেখলে সেখানটা কি একটা মানে স্ত্রী তার দুটো স্বামী, কুটকাচালি ভর্তি, মানুষকে কিছু দেয় না, স্বামী স্ত্রীর ঝগড়া, শাশুড়ি বইয়ের ঝগড়া, এইগুলো দেখাচ্ছে, কোনো মানুষ এথিক নেই। কিন্তু যাত্রা মানুষের কথা বলে, মানুষের দৈনিক জীবনের যে যন্ত্রণা সেই যন্ত্রণার কথা বলে। কিন্তু সিরিয়াল মানুষকে বোকা বানিয়ে দিচ্ছে, আরও অধঃপতন মারিয়ে দিচ্ছে, যার ফলে এটার থেকে মানুষ সরে যাচ্ছে। একটা যাত্রা কিন্তু টিভিতে হলে মানুষ দেখতে পারবে না, কিন্তু যাত্রা মাঠে হলে অনেক হাজার হাজার মানুষ বসে দেখে। এই যাত্রা শিল্পটা একসময় টিকিট ছেড়ে যাত্রা হতো, এখন টিকিট ছেড়ে যাত্রা হয় না। তখন রেডিওতে যাত্রার বিজ্ঞাপন হতো, এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এই নস্টালজির এগুলো একসময় হয়তো আমাদের পরের প্রজন্ম, তার পরের প্রজন্ম যাত্রা বলে কি থাকবে সেটা কিন্তু থাকবে না, শুধু কেবলমাত্র টিভি বাক্সের জন্য। সেগুলোকে আমাদের মতন ছেলেরা, আমাদের মতন যারা সচেতন মানুষ আছে এগিয়ে নেওয়ার বা এগিয়ে রাখার জন্য বা বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করা হয়। সব আমরা ছেলেমেয়েরা সব মোটামুটি করি। এগুলো তো আপনাদের গ্রুপের মানে সম্বন্ধে শুনতে গিয়ে দুটো কথা বেরিয়ে এলো আপনার কথার পরিপ্রেক্ষিতে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মানে প্রজন্মের পর প্রজন্ম এই শিল্পকে ছড়িয়ে দেওয়ার একটা প্রয়াস এই গ্রুপের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে কতটা আগ্রহ দেখা যাচ্ছে? না, নতুন প্রজন্ম আসছে, নতুন প্রজন্ম তো আসছে, কিন্তু সত্যি যদি না অ্যামেচার যাত্রা করতে গিয়ে আমাদের অনেকটা সমস্যা হয়। কি সমস্যা? আর্থিকভাবে সমস্যা। মানে আগে যে মানুষ মিউজিক করতো, বাঁশি বাজাতো, এই সেই বাঁশিওয়ালারা হারিয়ে যাচ্ছে। অর্গান বাজাতো, মাউথ অর্গান বাজাতো, যাত্রার যে একটা বাঁশি আছে, একটা যে ভ্যাপো বাঁশি, যে সেই বাঁশিগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। যেই যাত্রা ছাড়া এরা কেউ বাজানো যায় না। আর ওইটা কিন্তু কেবলমাত্র যাত্রাতে হয়, গাজন যাত্রাতে ওটাতেই বাজে, কিন্তু অন্যতে বাজে না। এই শিল্পীগুলো কি তৈরি করা হচ্ছে না, তৈরি করতে পারছে না, যার ফলে এগুলো হারিয়ে যাচ্ছে। যদি যাত্রা করা হয় তাহলে পুরনো লোকদেরকে ডাকা হবে, সেই লোকগুলোকে নিয়ে আসা হবে। অনেকে তাদের মধ্যে আছে আজকের, অনেকে নেই, কিন্তু ওই গন্ধটা ওইটাও কি গিয়ে কম্প্রোমাইজ করতে হচ্ছে? এখন তো মানে অনেক আধুনিকরণ হয়ে গেছে, যার ফলে সেই আধুনিকরণের জন্য অনেক কিছু সরে যাচ্ছে। এখন মোবাইলে আমাদের যে প্যাথোস সেগুলোকে ব্যবহার করা হচ্ছে। তখন প্যাথোস কিন্তু প্যাথোসের যে বাঁশির সেই প্যাথোস সেই জায়গা হতো, এখন এগুলো ব্যবহার করা হচ্ছে। আর তাছাড়া একটা যাত্রা করতে গেলে সত্যি অনেক খরচা হচ্ছে। অ্যামেচার যাত্রা করতে গেলে আমরা পারি না, তবুও আমরা আমাদের যত টাকা পারি বা যারা করায় এটা তারাও আমাদেরকে হেল্প করে কিছুটা আর্থিকভাবে। এই যে গ্রামীণ মেলা হচ্ছে, এখানে আর্থিকভাবে কিছুটা হেল্প করবে, আমরা কিছুটা দিয়ে এইটা করছি। কিন্তু মানুষ এটাকে যদি বাঁচিয়ে রাখতে না পারে, মানুষ যদি না এটাকে গ্রহণ করতে পারে, তাহলে আগামী দিনে এই যাত্রা শিল্পটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যেতে পারে। তার উদাহরণ হচ্ছে আমরা ভয় পাচ্ছি, যেমন দেখো একসময় যাত্রা মানুষ দেখতো টিকিট ছেলে, এখন ওই দলের যাত্রা বিনা পয়সায় দেখছে, তাতেও তাদের হচ্ছে না, তাতে সেই হিরো আছে। যে ডিফারেন্স আস্তে আস্তে মানুষকে যদি আমরা জোর করেও দেখাই দেখবে না, শুধু কেবলমাত্র আমাদের যারা এই যে সংস্কৃত জগতের মানুষ যারা আছে, পাগলামি বাঁচিয়ে রাখার চেষ্টা এই যাত্রা শিল্পটাকে। দর্শকবৃন্দের উদ্দেশ্যে এই যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য কিছু মেসেজ যদি থাকে। না, দর্শকদের একটাই কথা, দর্শকরা দেখে বলে আমরা যাত্রা করতে উৎসাহিত পাই। কারণ সরাসরি যাত্রা যখন করা হয়, সরাসরি অভিনয়ের মাধ্যমে যারা দর্শক থাকে তাদের সঙ্গে রিয়াকশান পাওয়া যায়, আমাদের যাত্রা ভালো হচ্ছে কিনা, আমাদের গান ভালো হচ্ছে কিনা, আমাদের ডায়লগ থ্রোয়িং ভালো হচ্ছে কিনা, তারা সঙ্গে সঙ্গে রিয়াকশান দেয়। টিভিতে কি দেয় জানি না, সঙ্গে সঙ্গে এইটা মানুষ এখন আসে, যাত্রা দেখে, যাত্রাকে ভালোবাসে বলে দেখে। এই ভালোবাসার জায়গা থাকলে যাত্রা বেঁচে থাকবে। যদি ভালোবাসা কমে যায় একসময় যাত্রা হারিয়ে যাবে, এটাই আতঙ্ক। কিন্তু পরের প্রজন্ম বা এই প্রজন্ম আসছে, তারা দেখছে, না দেখলে না করলে অ্যামেচার যাত্রা তো করাতে হয়, এইগুলো করছে, আস্তে আস্তে সেগুলো হচ্ছে। কিন্তু আমরা ভয় যাতে না এই যাত্রা শিল্পটা হারিয়ে যায়, অন্যান্য শিল্পীর মধ্যে অনেক যেরকম বেঁচে থাকে এটা যেন থাকে। এটা মাটির গন্ধ বলে, এটা সোদা গন্ধের কথা বলে, মানুষের যন্ত্রণার কথা বলে, মানুষের দুঃখের কথা বলে। আগে জমিদারদের বাড়িতে যাত্রা হতো, যাত্রা ছাড়া অন্য কিছু হতো না। সেই যাত্রাকে এখন আরও মোটিভেট করে যত দর্শকের কাছে সেটাকে গ্রহণযোগ্য হয় সেটাতে করছে। আমরা আমাদের নিজস্ব প্রোডাকশান করেছি, এটা কি নিজে লেখে এই যাত্রাটা লিখেছে, মানে কলির সীতা জালবে চিতায়। আমাদের যে ডাইরেক্টর বিদেশ, নিজে অভিনয় করছে, নিজে লিখেছে,
কোথায় কি মিউজিক হবে, সুর হবে, এবং আমরা সবাই মিলে একটা আলোচনা করে করি যে এইটার দৃশ্যটা কিরকম ভালো লাগবে, কারণ এগুলোর হয়, এগুলো করে যতটা পারা যাচ্ছে মানুষের কাছে এটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা, আপ্রাণ চেষ্টা। সবাই আমরা অন্যান্য পেশাতে যুক্ত আছি, শুধু যাত্রা পেশাতে নয় তো, পেশা হিসেবে আমরা নেই না, এটা বাঁচিয়ে রাখার চেষ্টা। নকিবউদ্দিন গাজী মানেই হচ্ছেন একাধারে সাংবাদিক এবং গাজন শিল্পের সাথে যুক্ত একজন মানুষ, যাত্রার সাথে যুক্ত একজন মানুষ, একজন অন্যতম জেলার নাট্য ব্যক্তিত্ব, এবং সেই সাথে একজন খুব ভালো অর্গানাইজার। তো এই হরেক সত্তার মাঝে আপনি কোন সত্তাটাকে এগিয়ে রাখবেন, বা কোনটা নকিবউদ্দিন গাজী অ্যাকচুয়াল? না না, ওইটা বিষয় না, বিষয়টা হচ্ছে বেঁচে থাকার, মানুষের মধ্যে বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। যে জীবিত থাকে সেই কর্ম কিন্তু যখনই মানে মৃত্যুর পরে বা তার অবর্তমানের পরে তার কর্মকে মানুষ সেই হিসাবে দেখে, আমি কি নয়, আমার কি এ গুণ বা আমার গুণ, আমার অবর্তমানে, আমার মৃত্যুর পর বা আমি যখন এই পৃথিবীতে থাকবো না সেটা নিয়ে আলোচনা হবে। কিন্তু নাটক, যাত্রা, ছোটোবেলায় গাজন করা বা অভিনয় করাটা, এটা একটা মানুষের শখ থাকে, মানুষের এর মধ্যে থাকে। আমার তো অন্য কিছু শখ নেই, তো এইটার মধ্যে শখ থাকে। সাংবাদিকতাটা একটা আলাদা পেশা, এটা একটা নোবেল পেশা, এবং এই পেশাটাকে সম্মান করি। এর সঙ্গে নাটক, কবিতা, যাত্রা, এগুলো ভালো লাগার জায়গা, এটা মনের খিদে থাকে, মনের খিদেতে এটা করে। কিন্তু আমি বলবো যে সাংবাদিকতার সাথে সাথে এটার মধ্যে দুটো ডিফারেন্স আছে। এটা সাংবাদিকতার জায়গাটা একটা আলাদা জায়গা, আর পেশা হোক আর নেশা হোক, অভিনয় জগৎটা একটু আলাদা ব্যাপার। কিন্তু দুটো জিনিস এক করলে হবে না, তো দুটোর মধ্যে সামঞ্জস্য আছে। মানুষের কাছে সরাসরি পৌঁছে যাওয়া যায়, মানুষের কথা বলা যায়। সাংবাদিকতা করতে গেলে আমার যন্ত্রণার কথা আমি বলতে পারি না যে আমার এই, কিন্তু মানুষের যন্ত্রণার কথা আমাদের লিখতে হয়, বলতে হয়। যাত্রা ঠিক তেমন, আমরা কি পাচ্ছি কি খাচ্ছি আমরা বলতে পারি না, আমাদের কি সমস্যা আমরা বলতে পারি না, কিন্তু মানুষের সমস্যা আমরা মঞ্চে সেটাকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলি। এটাই হচ্ছে দুটো যে সাংবাদিকতার অভিনয় জগতের একটা জায়গা, এটা মিল। তাই দুটো পেশার যে জায়গা, নেশার যে জায়গা, সেটা কিন্তু একটা কোথাও না কোথাও একটা বিন্দু থেকে মেলার চেষ্টা করে। তা আমি মেলাবার চেষ্টা করি, এর ভালো লাগে করি, ভালো। দুটোই পেশা, দুটো জায়গা থেকে ভালো, আমি কোনোটা আলাদা করতে চাই না, দুটোই ভালো। অসংখ্য ধন্যবাদ আপনাকে নকিব বাবু। ধন্যবাদ আপনাকে, আপনারও গানও ভালো লাগে আমাদের, আপনি তো গানও করেন, সুন্দর গান করেন। আপনার মতন শিল্পী মানুষ, গুণী শিল্পী মানুষ সত্যি এই সমাজের দরকার। আপনারাও ভালো থাকবেন, আপনাদের টিম ওয়ার্ক খুব ভালো লাগে আমাদের, আমরা দেখি মানে কোথাও প্রোগ্রাম হলে। আর এই যাত্রা শিল্পীকে তুলে ধরার জন্য, মানুষের কাছে তুলে ধরার জন্য স্টার প্রোডাকশনের সমস্ত কর্মী, সমস্ত যে উদ্যোক্তা এবং তাদের যে চেষ্টা, এর জন্য কুর্নিশ জানাই, আমাদের টিমের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাই সমস্ত দর্শককে যারা এটা দেখছেন। অবশ্যই আপনারা নাটক, যাত্রার পাশে থাকবেন। বড় অসহায় হয়ে আসছে, আগে এই যাত্রা নাটকের পাশে আপনারা থাকুন, আপনাদের ভালো লাগবে, পরের প্রজন্মের কাছে কিছু দিতে পারবেন, কিছু জানাতে পারবেন, হারিয়ে দেবেন না। এটা আপনারা হারিয়ে দিলে সবাই হারিয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি। নিউ মা লক্ষ্মী যাত্রা সংস্থায় এই মুহূর্তে আমরা মহিলা সাজঘর যেখানে আছে সেইখানে উপস্থিত আছি, এবং এই মুহূর্তে আমার পাশে আজকের যাত্রাপালার অন্যতম একজন চরিত্র উপস্থিত রয়েছেন। আপনার নাম? অন্বেষা মহাপাত্র। অন্বেষা, স্বাগত তোমাকে স্টার প্রোডাকশানে। যাত্রায় যারা কাজ করেন তাদের তুলনায় তুমি একেবারেই বলা যেতে পারে নবীন। তো এই নতুন মাধ্যমে যুক্ত হতে পেরে কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। তো আমার এটা দ্বিতীয়বার আর কি। প্রথমবারেই আমি যে মানে যাত্রাটা শুরু করেছিলাম, প্রথমবারেই কম্পিটিশান দিয়ে শুরু করেছিলাম। তো আমাকে আমার বাবা এবং এই টিমের কাকুরা, আমার এই সবাই ঘরের আর যে আন্টিরা আছে সবাই আমাকে সাহায্য করেছেন, খুবই সাহায্য করেছেন। তো তার জন্যই আমি আর কি জিনিসটাতে যুক্ত হতে পেরেছি। তো সবাই আমাকে আশীর্বাদ করো যাতে আমি আরও ভালোভাবে এই জিনিসটাতে এগোতে পারি। আমাদের সাব ডিভিশনে অন্বেষা তোমার পরিচিতি একজন ড্যান্সার হিসেবে, নৃত্যশিল্পী হিসেবে এবং নৃত্য প্রশিক্ষক হিসেবে। হ্যাঁ, তো সেই জায়গায় এই যে নতুন মাধ্যমটায় এলে কোনটা তোমার কাছে বেশি প্রাধান্য পাবে বা কোনটা ভালো লাগছে? নাচটা তো আমি ছোটোবেলা থেকেই করি, তো এটাও আমার মানে ছোটোবেলা থেকে এটার সাথেও আমি পরিচিত, যেহেতু আমার বাবা করে। তো আমি ওইভাবে বলতে পারছি না, নাচটাই আমার কাছে এখন সব থেকে বড়। তো এটাও আমার ভালো লাগে, এটাও আমার ভালো লাগছে। বেশ অন্বেষা, আজকের জন্য সাফল্য জন্য প্রার্থনা করি স্টার প্রোডাকশনের পক্ষ থেকে। আগামী দিনের পথ চলাগুলো সুন্দর হোক। এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনায় যাত্রা ইন্ডাস্ট্রি
যাদেরকে নিয়ে রীতিমতো গর্ব করতে পারেন এবং বিশেষত মহিলা শিল্পী যারা আছেন তাদের মধ্যে একেবারে প্রথম সারি স্তম্ভস্বরূপ বলা যেতে পারে যে মানুষগুলো, তাদের মধ্যে একজন এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে আছেন, শ্রদ্ধেয়া বর্ষা। আপনার পুরো নাম? মণ্ডল। বর্ষা মণ্ডল। বর্ষা মণ্ডল। বর্ষা মণ্ডল, বর্ষা, আপনাকে স্বাগত জানাই স্টার প্রোডাকশনে। কতদিন হয়ে গেল এই শিল্পের সাথে? হ্যাঁ, নয় করে আজ 25 বছর তো হয়েই গেছে। শুরুর দিনটা মনে পড়ে? শুরুর দিনটা অবশ্যই মনে পড়ে। তখন এত জাঁকজমক ছিল না, এত আড়ম্বর ছিল না, মাইক্রোফোন এত ছিল না। আগে সেই ক্যাচার, একটা গোল চাকতি মতো একটা ক্যাচার, সেই ছিল। তো যখন শুরুতে আসা হয়, এত মেয়েদের এত পয়সাও ছিল না, এত উন্নত মানেরও কিছু ছিল না। তো যাই হোক, আস্তে আস্তে উন্নতি হয়েছে। সেই প্রথম দিনের কথাটা, ক্লাবে গেলে যে মেয়েদের গাড়ি ভাড়া দেয় সেটা জানতাম না। তো রিহার্সাল করে চলে এসেছি। আমার যারা সিনিয়র আছেন দিদিরা বলছে, কি রে তোকে গাড়ি ভাড়া দেয়নি? আমি বলছি গাড়ি ভাড়া দেয় নাকি? তো যাই হোক, মোটামুটি সেই থেকে জানলাম, সেই থেকে ছোট ছোট পদক্ষেপ। তখন আমার প্রথম যাত্রা করে টাকা পাই 130 টাকা, 25 বছর আগে। তো সেটা আস্তে 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 চলতে 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 এখন যাত্রার প্রসার হয়েছে, সব দিক উন্নত মানের হয়েছে। তখন এত গাড়ি ছিল না, শো করার পর প্যান্ডেলে থাকতে হতো, মাইলের পর মাইল হাঁটতে হতো। কিন্তু এখন অনেক অনেক ভালো হয়েছে। তা আমার মনে হচ্ছে যে এখন যাত্রাটা হয়তো লকডাউনের আগে একটু হয়েছিল, কিন্তু এখন ঢল নেমেছে। এবং এই যে আমার মা লক্ষ্মী যাত্রা সংস্থা, এটা একটা ছোট্ট সংস্থা, কিন্তু এরা শুরুটা করেছে 10-12 বছর ধরে। তো প্রসারটা আস্তে 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 এরা আছে বলে আমরা আছি। একটা মহিলার পক্ষে, হ্যাঁ বলুন। হ্যাঁ, এই ক্লাবগুলো আছে বলে আমরা তো শৌখিন, অ্যাকচুয়ালি শৌখিন যাত্রা এগুলোকে বলে। চিতপুরের কোনো ব্যানার নেই, কোনো লেভেল নেই, কেউ ব্যানার আর্টিস্টও নয়। গ্রাম বাংলার গ্রামে গঞ্জে ছোট্ট ছোট্ট একটা সংগঠন থাকে, একটু শখ হলো বছরে একবার যাত্রা করব, এই বছরে একবার এ করছে ও করছে, এই করে কিন্তু আমাদের পেটে ভাত যায়। আচ্ছা বর্ষা, একজন মহিলার পক্ষে তার বাড়ি থেকে বেরিয়ে এই যাত্রা শিল্পে অভিনয় করা কতটা চ্যালেঞ্জিং? ভেরি টাফ অ্যান্ড ভেরি ডিফিকাল্ট। কারণ বলি, একটা পুরুষ অফিস থেকে বাড়িতে ফিরে খাবে দাবে শুয়ে পড়বে, কিন্তু একটা মহিলা যখন সে যাত্রা জীবিকা হোক, কর্মজীবিকা হোক, যে কোনো ও যাবে, তাদের সকালে রেসপন্সিবিলিটি থাকে, সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে। যাত্রা শিল্পীদের ক্ষেত্রেটা যারা মহিলা, তাদের আরও দুর্বিষহ জীবনযাত্রা। রাত ভোর 4টায় বাড়ি যাবে, কিন্তু গিয়ে হয়তো আধ ঘন্টাও রেস্ট হলো না, সংসারের জন্য সব কিছুর জন্য করে আবার তাকে সময় মতো বেরোতে হচ্ছে। তাদের পরিশ্রমের যে রেস্ট যেটা শরীরে, সেটা নেই। খুব টাফ। কিন্তু তবুও যারা আমরা মহিলারা এই যাত্রা শিল্পটাকে এখান থেকে ভালোবাসি, এবং আমি গর্বিত আমি একজন অ্যামেচার যাত্রা শিল্পী, যারা খুব স্ট্রাগল করে কাঁধে দুটো ভারী ভারী ব্যাগ নিয়ে গাড়ি জার্নি করে, আমাদের তো পার্সোনাল কোনো গাড়ি থাকে না, গাড়ি জার্নি করে, ট্রেন জার্নি করে, কিন্তু আমরা যখন মঞ্চে উঠব সব ভুলে যাব, মঞ্চটা আমাদের। তখন মঞ্চটা আমার এবং আমি আমার যাত্রার। এইটুকু। এত বছরে কোনো যন্ত্রণাটা ঠিক বলবো না, যন্ত্রণাটা কোন দিক থেকে খেদ যাত্রা জগতের উপরে। হ্যাঁ, যে আমি এটা পেলাম না, আমার কোনো খেদ নেই। যত ছোট চাওয়া হবে, সীমিত যত হবে চাহিদা, তত মানুষ খুশি থাকে। আমার চাওয়াটা খুব সীমিত, আমি যাত্রা করব, বেঁচে থাকবো। শিল্পীর যে ক্রিয়েশন, সেটা তো কোনো যন্ত্রণা থেকে হয়, তো সেরকম কোনো না। শিল্পী ক্রিয়েশন যেটা আপনি বলতে চাইছেন, যন্ত্রণা থেকে শিল্পী হয় না। আমাদের বাস্তব জীবনে দেখুন কত মানুষের কত যন্ত্রণা, কেউ সুসাইড করছে, তারা কি কেউ শিল্পী হতে পেরেছে? শিল্পী হতে পারেনি। তবে না, সব যন্ত্রণা শিল্পী বানায় না, কিন্তু শিল্পীদের ভেতরে একটা যন্ত্রণা, প্রত্যেকটা এ টু জেড শিল্পীর মনে যন্ত্রণা আছে, কিন্তু সেই যন্ত্রণাটা একান্তই নিজের এখানে থাকবে। আমি আছি, এই যাত্রা জগৎটাকে নিয়ে বাঁচবো, এবং যতদিন থাকবো সবাই আশীর্বাদে, বড়দের আশীর্বাদে, ছোটদের ভালোবাসায় যে নামটুকু আমার আছে, এই নামটুকু যেন আমার থাকে। এবং আমি যেন, আমার একটা ইচ্ছা আছে, আমি এইরকম মেকআপ মুখে যেন যাত্রা করতে করতে মরে যাই। অসাধারণ। নতুন যারা মেয়েরা, নতুন প্রজন্ম, তারা আসবেন কি দেখে?
বা তাদের প্রস্তুতি কি ধরনের নিতে হবে সেই সম্পর্কে একটু। এখন নতুন প্রজন্মে যারা আসবে কিছু ক্যাটাগরি ভাগ থাকে, যেরকম এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। কিছু মেয়ে চাইবে শিখতে, কিছু মেয়ে আসবে ইনকাম করতে। এবার এটা তাদের উপর নির্ভর, আমি শিখবো না ইনকাম করব। শেখার ব্যাপারে যদি বলেন একটু, কি ধরনের প্রস্তুতি প্রয়োজন? বলতে গেলে আমরা সিনিয়র, এবার হচ্ছে কোনো নতুন একটি মেয়ে এলো, সেই সিনিয়ররা যখন একটা কথা বলতে গেল, মানে এটা করো না, তখন তার অভিব্যক্তির উপর সেই সিনিয়র বুঝে নেবে যে দ্বিতীয় দিন তাকে বলবে না, চুপ করে থাকবে। একদম একদম। কিন্তু কেন আসবে একটা মেয়ে? চাই আমাদের যারা নতুন আসছে, নবাগতা যারা, তাদেরকে শেখাতে চাই, কিন্তু তাদের অভিব্যক্তি বলে দেবে। আমরা শেখানোর হলেও তো তাদের আগ্রহ দেখে তবে তো আমাদের আগ্রহ বাড়বে, কিন্তু আগ্রহ দেখলে অবশ্যই যাব। কেউ যদি শিখতে চায়, মানে জীবন লড়িয়ে দেবো তাদের শেখানোর জন্য। নতুন কেউ আসুক, নতুন আমরা থাকবো না, চিরদিন থাকবো না, আমাদের জায়গা ছাড়তে হবে। আপনার কথা সূত্র ধরে একটা জিনিস বোঝা গেল যে নতুন প্রজন্মে যারা আসছে তারা কিন্তু অবশ্যই একটা ইনকামের জায়গাটা একটা খুব ভালো জায়গা আছে। সেটা বলবো না, ইনকামের প্রত্যেকটা মানুষ ইনকামের একটা লেভেল খোঁজে, কিন্তু তার মধ্যে কিছু মানুষ শিখতে চাইছে। আমি কিন্তু বলিনি, এটা তাদের উপর ছেড়ে দিয়েছি, তারা ইনকামের জন্য আসবে না শেখার জন্য আসবে। কিন্তু অবশ্যই এটাকে পেশা হিসেবে গ্রহণ করতে পারি তো? একেবারে ব্যক্তিগত আক্রমণ হয়ে যাবে। হ্যাঁ, পেশা হিসেবে আমি গ্রহণ করেছি। আমার লাক্সারি বলুন, আমার শাড়ি বলুন, আমার পেটের ভাত বলুন, আমার অল এভরিথিং যা কিছু বলুন, যাত্রা আমাকে দিয়েছে। বেশ, কোনো মানুষ আমাকে দেয়নি, কোনো বন্ধু বান্ধব দেয়নি। আমি সেরকম কিছু আমার মানে চাকরির কোনোদিন কোনো কাজবাজের অন্য চেষ্টা করিনি। এই যাত্রাটাকে ভালোবেসেছি, যাত্রাটাকে আঁকড়ে ধরেছি, যাত্রা আমাকে আজকে এখানে এনে দিয়েছে। আপনার এই যে সুদীর্ঘ যাত্রা জীবন, সেই জায়গা দাঁড়িয়ে লাইট, মিউজিক এবং মেকআপ এর ক্ষেত্রে কি পরিবর্তন আপনি লক্ষ্য করেন? পরিবর্তন হয়েছে। আগে দেখুন, লাইট বললাম তো, 4টে ফলো, এত একটা মিনার, তখন মিনার বা একটা হতো না রাউন্ড হয়ে একটা, সেটা সিস্টেম চেঞ্জ হয়েছে। লাইটের খুব উন্নতি হয়েছে, সাউন্ড সিস্টেমের উন্নতি হয়েছে, এবং তখন মেকআপ সেই মানে একটা টিউব কি একটা হতো, সেটা ব্যবহার করতো। কিন্তু এখন স্টুডিও মেকআপ বলতে গেলে আমাদের যাত্রাতে যারা আছেন, আমি কিছু নাম করে বলি, মা কালী সাজঘর, পবিত্র চক্রবর্তী যে ড্রেস কোম্পানিটা আছে, বা আমাদের বিষ্ণুদা আছে, বিষ্ণু হচ্ছে রূপশ্রী বা রূপসজ্জা, কিছু কিছু আছে মানে অত্যাধুনিক স্টুডিও মেকআপ, একদম স্টুডিও মেকআপ, এবং তাদের পোশাক পরিচ্ছদ মানে ভীষণ উন্নত মানের, সবই উন্নত এসছে। তো আস্তে আস্তে আশা করি আরও অগ্রগতি হোক। আমরা থাকবো না, কিন্তু যাত্রার দীপশিখা যেন চির প্রজ্বলিত হয়ে থাকে। কারণ আমি যাত্রা শিল্পী, আমি মানে কি বলবো, গর্বিত আমি অ্যামেচার যাত্রা শিল্পী। আমি জীবনে দলে যাইনি, দলের অফার এসেছিল প্রচুর, ভালো ভালো দলে, দিদি 1 নম্বর দেবো, গাড়ি দেবো, কিন্তু এই মায়া আমি ছাড়তে পারিনি। আমি দলে কোনো দিন যাইনি, তবে তেনাদের ব্যাপারটা আলাদা। তেনারা আমাদের অনেক কিছু শেখা, কিন্তু আমাদের সকালে একটা বই, বিকেলে একটা শো, রাত্রির জায়গা, খাওয়া নেই, কিন্তু যখন আসরে উঠবো সব ভুলে যাব। শেষ প্রশ্ন, দক্ষিণ 24 পরগনার অ্যামেচার যাত্রা জগৎ, তার ভবিষ্যৎ কি? অ্যামেচার যাত্রা জগতের ভবিষ্যৎ আমার মনে হয় খুব ভালো, কারণ এখন গ্রাম বাংলার নতুন জেনারেশন, আমাদের ছেলে বলুন মেয়ে বলুন, যাত্রা সংস্কৃতিটাকে কিন্তু ভালোবাসতে শিখেছে। এই আজ আমাদের মধ্যে, আজকে যাত্রাতে একটা ঘরের মেয়ে, সে একজন বিউটিশিয়ান বা স্টেজ ডান্সার, কিন্তু সে যাত্রাটাকে ভালোবেসে আজকে তার সেকেন্ড স্টেজ হচ্ছে। তাহলে এ থেকে কি বোঝা যায়, ছেলে বলুন মেয়ে বলুন নতুন আসতে চাইছে, কিন্তু যাত্রা সংস্কৃতি মরবে না, যাত্রা সংস্কৃতি এই নতুনদের মাধ্যমেই আবার চলবে। আমার মনে হয় নতুন প্রজন্ম এটা চাইছে। চিতপুর বলুন, চিতপুরও নতুন প্রজন্মের প্রচুর ছেলে মেয়ে ছোট ছোট এসছে, অ্যামেচারও আসছে, এবং চাইবো তারা যাত্রাকে ভালোবাসে, এবং তাদের বাড়ির লোকের কাছে রিকোয়েস্ট যে তাদেরকে যেন, তাদের যদি মনে ইচ্ছে থাকে, বাড়ির লোক যেন সাপোর্ট করে। এটাই সবার কাছে বিনীত অনুরোধ। এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে হবে। এমন অনেক ক্লাব আছে, তাদের হয়তো আর্থিক সঙ্গতি নেই, কিন্তু তবু যাত্রা করব। এরা করে বলে কিন্তু আমরা বেঁচে থাকি, এরা করে বলেই বছরে 4টে শো করলে ওই 4 দিন পেটে ভাত হলো। তাদের কাছে, যে সমস্ত ক্লাব আছে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি কেন, আমরা যারা আমাদের এটাকে জীবিকা হিসাবে নিয়েছি, সব ক্লাবের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আপনার যাত্রা নিয়ে আগামী যে যাত্রাপথ,
সেটা অত্যন্ত ভালো কাটুক, এই শুভেচ্ছা জানিয়ে শেষ করতে পারছি। ধন্যবাদ স্টার প্রোডাকশন, ধন্যবাদ। অনেক অনেক জায়গায় এনারা গেছেন এবং এনারা সুষ্ঠুভাবে সমগ্র যাত্রাটাকে পরিচালনা করে তাদের অত্যাধুনিক টেকনোলজি দিয়ে এডিটিং করে আমাদের ইউটিউবে ছাড়েন এবং চাইবো আগামী দিনে এনারা আরও আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করুক। এনাদের জন্যেই আরও বাইরের দূর দূরান্তের মানুষ আমাদেরকে চেনে। ধন্যবাদ স্টার প্রোডাকশন এবং সকল কলাকুশলীদের।